স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হলো আজ। প্রতি বছরই সরকারের কেন্দ্রীয় কর্তারা এ থেকে মাঠ প্রশাসনের চিত্র জানতে পারেন। আবার তৃণমূলের দাবি দেওয়া তুলে ধরতে এই আয়োজন ভালো সুযোগ করে দেয়। সরকারি সেবায় গুণগত মান দিন দিন বাড়লেও কেবল সুফল জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে আসছে। এসব নিয়ে আজকের আমাদের আলোচনা মাঠ প্রশাসন। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন পঞ্চগড় জেলার প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, আছেন কুমিল্লা জেলার প্রশাসক মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার। আপনাদের স্বাগত। দর্শক, জানিয়ে রাখি এছাড়া আমাদের সঙ্গে যোগ দেবেন চট্টগ্রাম থেকে মামুন আবদুল্লাহ এবং রাজশাহী থেকে খুলনা থেকে সোহেল মাহমুদ। প্রথমেই আপনাদের কাছেই আসি জনাব সালাউদ্দিন। আমরা জানতে চাইব যে এই যে সম্মেলনটি হয়, প্রতি বছরই সম্মেলন হয় এবং মনে হয় যেন এটা শুধু সরকারি কর্মকর্তাদেরই একটি সম্মেলন, কিন্তু এই সম্মেলনের উদ্দেশ্য থাকে মানুষের কাছে সরকারকে পৌঁছে দেওয়ার। তো সেইখানে প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যাপারটি কেমন থাকে, এটা অনেক সময় আমাদের অজানাই থেকে যায়। এটি কি একটু আমাদেরকে বলবেন কিনা? ধন্যবাদ মিস্টার জাহিদ। আসলে প্রতি বছর আমাদের এই জেলা প্রশাসক সম্মেলনটি হয়। সেখানে প্রতি বছর সরকার কি চিন্তা ভাবনা করছে, সরকার কি ধরনের পলিসি নিয়েছে, সেগুলি আমাদেরকে জানানো, আমাদেরকে ইনফর্ম করা। মাঠ প্রশাসনে আমরা যারা জেলা প্রশাসক হিসাবে কাজ করছি, সেখানে আমাদের কি চিন্তা ভাবনা বা কাজ করতে গিয়ে আমাদের কি সমস্যা হচ্ছে বা আগামী দিনে আমাদের পরিকল্পনা কি, কীভাবে সরকার যে পলিসি নির্ধারণ করছেন সেটি কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া যায়, এই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হয়। এখানে আপনারা জেনেছেন যে প্রত্যেকটি মিনিস্ট্রি আলাদা আলাদাভাবে তাদের সাথে আমাদের অধিবেশন থাকে 50 মিনিট করে। সেখানে মন্ত্রী পর্যায়ের মন্ত্রীরা থাকেন, সচিবরা থাকেন, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যার থাকেন, আমরা থাকি, বিভাগীয় কমিশনাররা থাকেন। সেখানে এই বিষয়গুলি নিয়ে মিনিস্ট্রি ভিত্তিক আমরা ডিটেলস আলোচনা করি। আমাদের কিছু প্রস্তাব আমরা সম্মেলনের আগেই লিখিতভাবে পাঠিয়ে দিই, পরে সেগুলি সহ এর বাইরে যদি কেউ নতুন কোনো কিছু অ্যাড করতে চায় সেগুলি নিয়ে আমরা বিস্তারিত খোলামেলা আলোচনা করি এবং সেখান থেকে এই সিদ্ধান্তগুলি আমরা বাস্তবায়নের জন্য এখান থেকে আমরা পরামর্শ নিয়ে মাঠে ফিরে যাই। এই আমরা প্রতি বছরই দেখি যে মাঠ প্রশাসন থেকে বিভিন্ন ধরনের দাবি দাবা উত্থাপন করা হচ্ছে। এটা কি প্রক্রিয়াটি সারা বছরই চলতে থাকে, যে কি কি জিনিস এখানে উপস্থাপন করা হবে? না, ঠিক এমন না যে দাবিটা আসলে আমরা কাজ করতে গিয়ে যে সমস্যাগুলি হয় সেগুলি, যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিই, যে আমরা যে মোবাইল কোড করি, মোবাইল কোডের একটা ইম্প্যাক্ট আছে, যে মোবাইল কোডের মাধ্যমে একজন অপরাধীকে তাৎক্ষণিকভাবে আমরা সাজা দিচ্ছি, এর কিন্তু সমাজে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে। তো একজন মোবাইল কোড করতে গিয়ে যখন একজন অপরাধী, সে বলা আছে যে দোষ স্বীকার করতে হবে তাকে, এবং দোষ স্বীকার করলে 2 জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে তাকে ওই যে অপরাধ করলো সেই আইনে যে জরিমানার বিধান আছে, যে বা জেলের দেওয়ার বিধান আছে, সেটি আমরা ইম্পোজ করি। কিন্তু মোবাইল কোড করতে গিয়ে আমাদের ম্যাজিস্ট্রেটরা যখন কেউ যদি দোষ স্বীকার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে সাজা দিতে পারি না। তো এইটা আমরা আলোচনা করেছি যে যখন একজন এখানে সাজা দিচ্ছে ম্যাজিস্ট্রেট, বলা হচ্ছে যে তার সামনে ঘটনাটা ঘটতে হবে, অপরাধটা ওই ম্যাজিস্ট্রেটের সামনে ঘটতে হবে। সুতরাং ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোড পরিচালনা করতে গিয়ে দেখছেন যে একটা অপরাধ সংঘটিত হচ্ছে, যেমন একজন স্মোক করছে, তো তার সামনে করছে, স্মোক করলে পরে এটা তাকে সাজা দেওয়ার বিধান আছে। বা একজন আমরা ফরমালিন মিশ্রিত আপনার ফল বিক্রি করছে, এটা আমরা মেশিন দিয়ে ডিটেক্ট করলাম যে হ্যাঁ সে ফরমালিন মিশানো, কিন্তু সে অস্বীকার করলো, তখন কিন্তু আমাদের আর তাৎক্ষণিকভাবে সাজা দেওয়ার কোনো উপায় থাকে না। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি যে এটি কিভাবে উত্তরণ করা যায়, যে একজন যদি দোষ স্বীকার নাও করে, তারপরেও স্থানীয়ভাবে ওই ঘটনাস্থলে যারা সাক্ষী হিসেবে উপস্থিত রয়েছে তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমরা যেন সাজাটা দিতে পারি। আসলে এই ধরনের, আমি একটা উদাহরণ দিলাম, এই ধরনের বিষয়গুলি নিয়ে প্রতি বছর আমরা এই জেলা প্রশাসক সম্মেলনে আমরা আলোচনা করি এবং এখান থেকে আমাদের এই সমস্যাগুলি সমাধান করা হয়।
জনাব হাসানুজ্জামান কল্লোল, এই বছরও যে জিনিসটি সালাউদ্দিন সাহেব বলছিলেন যে তাৎক্ষণিকভাবে সাজা দেয়া, সেই ক্ষেত্রে আপনাদের এবার যে সম্মেলন, সেখানে বেশ কিছু দণ্ডবিধির নতুন কিছু ধারা সংযোজিত হয়েছে, যেটা আমরা আজকেও দেখতে পেয়েছি। তো এখানে কাজ করতে গিয়ে আপনাদের কি মনে হয়েছে যে এই ধরনের মানে মানুষকে সাজা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের নিজের যে দক্ষতা বৃদ্ধি বা প্রশাসনটাকে স্ট্যাবলিশ করার জন্য এটা কতটুকু জরুরি? ধন্যবাদ। আসলে দুষ্টের দমন এবং শিষ্টের পালনই আমাদের যারা মাঠ পর্যায়ে বা জনপ্রশাসনে কাজ করছি সরকারের প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেই কাজটি করবার জন্যই মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং মানুষ নয়, যারা অসৎ কাজে জড়িত আছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি মানুষের সামনে দেওয়া যায়, তাহলে তার একটা সুফল সমাজে পড়ে এবং ভেজাল প্রতিরোধে বা যে কোনো অন্যায় প্রতিরোধের ক্ষেত্রে এর একটি ইতিবাচক প্রভাব আমরা সমাজে লক্ষ্য করি। সে কারণেই আমরা আসলে বলেছি যে এটি কোনো আমাদের স্বার্থে নয়, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা চাইছি যে মোবাইল কোর্ট যাতে আরও বেশি ইফেক্টিভ, আরও বেশি কার্যকর হয়। তার জন্যেই সালাউদ্দিন যেভাবে বলছিল যে আমাদের কিছু দণ্ডবিধিতে কিছু ধারার সংযোগ, কিংবা একসময় ছিল যে কগনিজেন্স বা অপরাধ আমলে নেবার ক্ষমতা, সেটি যদি সামারি ট্রায়ালের এই ফর্মে আমরা গ্রহণ করতে পারি, তাহলে জনগণকে মোবাইল কোর্টের মাধ্যমে আরও বেশি স্বস্তি দেওয়া যাবে এবং সমাজ থেকে মোবাইল কোর্টের অধীন যেসব অপরাধ আছে সেই অপরাধগুলো নির্মূল করা সহজ হবে। এখানে একটু জানতে চাই যে এই যে আপনারা চাচ্ছেন বিভিন্ন দণ্ডবিধির যেসব ধারা আছে সেগুলিতেও বিচার করতে, সেটার ক্ষেত্রে মাজদার হোসেনের মামলার যে রায় আছে সেই মামলায়, অর্থাৎ কারণ বিচার করবার জন্য আমাদের আরও একটি শাখা রয়ে গেছে, সেখানে কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার সুযোগ আছে কিনা এবং কনফ্লিক্ট যাতে না হয় সেটা দেখার দিকটা কিরকম ভাবে দেখা? যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিজেরা আইনের প্রয়োগকারী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে কারণে একটি উচ্চ আদালতের রায় নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। তবে যে কথাটা বলছি যে আমাদের যে কাজ করবার সুবিধার জন্য সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে, অনুশাসন দিতে হবে, নির্দেশনা দিতে হবে, যাতে করে আমার ম্যাজিস্ট্রেটরা, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আরও উপযুক্তভাবে, যোগ্যতরভাবে এই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জনগণের মধ্যে এই মোবাইল কোর্টের সুফল পৌঁছে দিতে পারেন। শ্যামলদা, এই জায়গাটায় আপনার একটু জানতে চাই যে আপনি অনেক দিন যাবৎ ফলো করছেন প্রশাসন, এবং প্রশাসনের দিক থেকে অনেক কথা আছে এই ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আরও একটি পূর্ণাঙ্গ শাখা আমাদের আছে যে আইন বিভাগ, সেটা আসলে কতটুকু কনফ্লিক্ট তৈরি করে? না, নিশ্চয়ই আমাদের ক্রিয়াকর্মে এবং আমাদের প্রশাসনিক যে সমস্ত পদক্ষেপ অনেক সময় গ্রহণ করতে হয় বা গ্রহণ করে থাকেন যারা প্রশাসনিক দায় দায়িত্বে থাকেন, নিশ্চয়ই কোনো ক্ষেত্রে যে একেবারেই কনফ্লিক্ট তৈরি করে না তা কিন্তু নয়। কিন্তু আমি পঞ্চগড়ের ডিসি উনি যেভাবে বলছিলেন কথাটা, আমি ওনার কথা সূত্র ধরে একটু বলি যে আমাদের ভালো লাগতো, সত্যি আমরা খুশি হতাম যদি এই যে ফরমালিনযুক্ত, ভেজালযুক্ত আম এই ঢাকা পর্যন্ত আসার পরে নষ্ট না হয়ে যদি পঞ্চগড়ে ধরা পড়তো, যদি কুমিল্লায় ধরা পড়তো, এবং আমি বলি যদি 64 জেলা প্রশাসকের স্ব অধিক্ষেত্রে ধরা পড়তো, আমরা খুশি হতাম। সেক্ষেত্রে মোবাইল কোর্ট আইনে কোনো বাধা আছে বলে আমি অন্তত বলবো জানি না। আর মোবাইল কোর্ট আইনের এমন কোনো অসুবিধা, যেটা আপনি বলছিলেন যে স্বীকারোক্তির ভিত্তিতে আমাদেরকে সাজা দিতে হয়, স্বীকার করেননি অথচ তাকে সাজা দেওয়া হয়নি, এমন কোনো খবর কিন্তু আমি এখনো পর্যন্ত দেখি নাই। আমি মনে করি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কোনো প্রতিনিধি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যখনই সাজা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন বা সেই প্রচেষ্টায় যখনই তাকে নিয়োজিত করেছেন, তখন কিন্তু সে কাজটি তিনি করেছেন। সেক্ষেত্রে আইন কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, সেক্ষেত্রে তার সদিচ্ছাটাই বড় আমরা দেখেছি। এখন যে প্রশ্নটি এসছে যে আইনানুগভাবে আরও কিছু ক্ষমতা, আরও কিছু কর্তৃত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিলে সেটি আরও ভালোভাবে প্রয়োগ করা সম্ভব, হ্যাঁ নিশ্চয়ই আমি একমত এর সাথে। কিন্তু পাশাপাশি একথাও আমাদের মনে রাখা উচিত হবে যে একটি আমাদের পূর্ণাঙ্গ বিভাগ এবং যেটি নিষ্পত্তি হয়ে গেছে, সেটি আবার সামনে টেনে নিয়ে
আবার একটি নতুন বিতর্ক তৈরি করে সরকার কিংবা রাষ্ট্রকে বিব্রত করার কোনো মানে হয় না। কারণ যে ধারাগুলো, দণ্ডবিধির যে ধারাগুলো আমি আজকে দেখলাম, আমরা আজকে যেটা মাননীয় আইনমন্ত্রী সাংবাদিকদের বাইরে বলেছেন এবং ভেতরে যে আলোচনাটুকু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা সংবাদকর্মী হিসাবে, সেটি হচ্ছে মোটামুটিভাবে যে ধারাগুলো 29টি যে ধারা নতুন করে মোবাইল কোর্ট আইন 2009-এর তফসিলে যুক্ত করার জন্য সম্মত হয়েছেন উভয় পক্ষ, সরকার এবং সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়রা। সেখানে কিন্তু অনেকগুলো বিষয়, অনেকগুলো ধারা আছে যে ধারাগুলো সরাসরি ফৌজদারি আদালতে বিচার্য। তো ফৌজদারি আদালতে বিচার্য বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করার ফলে নতুন করে আবার বিচারিক কাঠামো থেকে বিতর্ক তৈরি হয় কিনা সে বিষয়টি কিন্তু আমার ব্যক্তিগতভাবে সেই সংশয় কিন্তু আমার থেকে যায়। আমি বলবো যে যতটুকু প্রয়োজন, যেহেতু নির্বাহী বিভাগ থেকে জুডিশিয়ারি আলাদা হয়ে গেছে বা করা হয়েছে, সুতরাং নতুন করে দুই বিভাগের মধ্যে আর কোনো সংঘাত বা কোনো রকম একটা তিক্ততা পরিবেশ তৈরি হোক, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে চাই না। কেন চাই না? যে তাতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, সরকার ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত শেষ ধাপে শেষ মাপে বিচারে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। তো সুতরাং জনগণের স্বার্থ দেখাই হচ্ছে সরকারের কাজ এবং সরকারের প্রতিনিধি হিসাবে জেলা প্রশাসকদের কাজ। তো সুতরাং জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ জেলা প্রশাসকদের পক্ষ থেকে নেওয়া হোক, এটা জনগণ চায় না, আমরা তো চাইবই না। আমি মনে করি যে জেলা প্রশাসকরা চান তা না, কিন্তু অনেক সময় ধরেন যে অহেতুক অপ্রয়োজনীয়ভাবে কিছু বিষয়ের অবতারণা করা হয়, যা নিয়ে অহেতুক বিতর্কের সূত্রপাত তৈরি করা হয়। যেমনটি আমি যদি বলি যে ঢাকার জেলা প্রশাসক এই যে পত্রিকা ডিক্লারেশনের বাতিল করার যে একটা দাবি উনি প্রস্তাব বা সুপারিশ উনি জানিয়েছেন, যা নিয়ে সারা বাংলাদেশ উত্তাল হওয়ার মতো অবস্থা, সমস্ত দেশ সেটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, আপনারা সবাই জানেন। কোনো প্রয়োজন ছিল না, ডিসিদের হাতে এই ক্ষমতা আছে, ডিসিদের হাতে ডিক্লারেশনের বাতিল করার ক্ষমতা আছে, যেহেতু উনি পত্রিকা প্রকাশের অনুমতি দেন। কি কি কারণে উনাকে বাতিল করার ক্ষমতা সেটি দেওয়া আছে তো ওনাকে। তো নতুন করে এই প্রস্তাবটি আবার সামনে নিয়ে এসে হয়তো বিতর্ক তৈরি করার কোনো কারণ ছিল না। এই ধরনের বিতর্ক তৈরি করা জানতে চাইবো যে মানে জনগণ যেটা বললেন যে জনগণের জন্য, সেটা জানার জন্য আমরা একটু দুটো বিভাগে যেতে চাই, যেখানে জেলা প্রশাসকদের এই সম্মেলনের পরে বাস্তবায়ন হয়, সেটার ফলাফল জনগণ কতটুকু পায় সেটা একটু জেনে আসবো। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মামুন আবদুল্লাহ চট্টগ্রাম থেকে এবং সোহেল মাহমুদ খুলনা থেকে। তো প্রথমে আমি চলে যাব মামুন আবদুল্লাহর কাছে। মামুন আবদুল্লাহ, আমরা প্রতি বছরই যে দেখি জেলা প্রশাসকরা এখানে আসেন এবং সম্মেলন হয় এবং সেই সম্মেলনে অনেক ভালো ভালো সিদ্ধান্তও হয়, সেটা মানুষের কাছে, বিশেষ করে জেলাগুলিতে মানুষের কাছে কতটা সুফল পৌঁছে দেয়? জাহিদ, আপনি জানেন যে জেলার প্রধান দুটি স্তম্ভ হচ্ছে, একটি হলো প্রশাসন আর একটা হলো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যিনি পালন করেন সেই জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক, এই দুজনকে মূলত বলা হয় সরকারের প্রতিনিধি এবং তারাই মাঠ পর্যায়ে সরকারের যেসব নীতিমালা প্রণীত হয় সেগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। নিশ্চয়ই আপনারা জেনেছেন যে অতীতে অনেকবার অনেক জেলায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের মধ্যে তিক্ততার কারণে অনেক ধরনের খারাপ সংবাদ আমাদেরকে সংবাদ মাধ্যমে আনতে হয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। চট্টগ্রামের একজন জেলা প্রশাসক যিনি সম্প্রতি চট্টগ্রাম থেকে বদলি হয়ে গেছেন, ওনার সময়কালে আমরা দেখেছি উনি যখন পুলিশ সুপারের সাথে কথা বলতেন, অর্থাৎ এসপির সাথে কথা বলতেন, তখন সরাসরি কথা না বলে ওনার অধীনস্থ এক কর্মকর্তা অর্থাৎ একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দিতেন জেলা পুলিশ সুপারের সাথে কথা বলার জন্য। এতে করলে পুলিশ সুপার আহত হতেন এবং উনি বলতেন যে ঠিক আছে, ডিসি সাহেব যখন আমার সাথে কথা বলবেন না, আমি আমার ওসিকে বলছি ডিসি সাহেবের সাথে এই ব্যাপারে কথা বলবে। তো এইটা একটা তিক্ততার বিষয়। এটা কিন্তু শুধু চট্টগ্রাম বলে কথা না। আমার প্রাক্তন সহকর্মী শ্যামল সরকার দীর্ঘদিন ধরে প্রশাসন নিয়ে কাজ করেন, উনি অনেক রিপোর্ট করেছেন। প্রশাসন, বিশেষ করে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, যে পুলিশ সুপার, এই দুজনের মধ্যে তিক্ততা হয় এবং তিক্ততার কারণে মূলত তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মামুন ভাই, আপনি একটু বলবেন যে এই ক্ষেত্রে হায়ারার্কিটা রেখে কিভাবে এই ধরনের তিক্ততা দূর করা যায়, সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? জাহেদ ভাই ঠিকই বলেছেন আপনি। আসলে আমার পরামর্শ না, আমি এটি যেমন দেখেছি আরো
কিছু কিছু এসপি এবং ডিসিকে দেখেছি সমন্বিতভাবে খুব সুন্দরভাবে কাজ করতেন। এই ক্ষেত্রে আমার অবজারভেশন হলো যে এটি মূলত নির্ভর করে কোনো আইন করে না, এটা নির্ভর করে যে একজন জেলা প্রশাসক এবং একজন এসপির মন মানসিকতার উপর, তারা কেমন মন মানসিকতা বহন করেন এবং তারা কিভাবে কতটুকু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন সেটার উপর নির্ভর করবে। এখানে কোনো আইন প্রয়োগ করে কিংবা কোনো ক্ষমতা দিয়ে সম্ভব না, কারণ দুজনেরই প্রায় সমান। জেলা পর্যায়ে আমরা জানি এসপি এবং ডিসি দুজনকে প্রায় সমান পর্যায়ে ধরা হয়, কিন্তু এখানে যদি কেউ মনে করে যে আমি ডিসির উপরে কিংবা যদি ডিসি মনে করে আমি এসপির উপরে, তাহলে সমস্যাটি হয়। কাজে এক্ষেত্রে যে ডিসি এবং এসপি দুজনকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসতে পারলেই সাধারণ মানুষ উপকৃত হবে। জি, ধন্যবাদ মামুন ভাই। আমরা একটু চলে যাব খুলনায় সোহেল মাহমুদের কাছে। সোহেল, প্রতি বছর যে সম্মেলন হয়, সম্মেলনের পরে এইটার সুফলটা আপনি কতটুকু দেখেন যে মানুষের মধ্যে যায়, নতুন যে সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্তগুলো মানুষ জানে কিনা এবং সেটা আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা? জাহিদ ভাই, আমরা গত জুন মাসে দেখেছি যে খুলনাতে কিন্তু জেলা প্রশাসকের একটি প্রেস ব্রিফিং হয়েছিল এবং সেখানে কিন্তু ই সেবা যে কার্যক্রম এবং জেলা প্রশাসনের যে কার্যক্রম এগুলো নিয়ে কিন্তু একটা ব্রিফিং হয়েছিল। তো আমরা উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে দেখেছি যে এই সেবাগুলো যখন পৌঁছে যায়, সেই পৌঁছাতে অনেক সেবাই কিন্তু হারিয়ে যায়। তবে সর্বশেষ যে সেবাগুলো সরকার প্রণীত করেছে, বিশেষ করে ডিজিটাল তথ্য সেবা, সেইগুলোতে কিন্তু কিছুটা মানুষ উপকৃত হয়েছে। তবে জেলা প্রশাসনের যে ধরনের তথ্য সেবা দেওয়ার কথা ছিল সেটা অনেকটাই কিন্তু ব্যাহত হচ্ছে এখনো পর্যন্ত। জেলা প্রশাসক দাবি করছেন যে তারা এই ধরনের সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, কিন্তু আসলে সেটা কিন্তু এখনো পৌঁছে যাচ্ছে না। বিশেষ করে সেখানে যে প্রযুক্তিগুলো দেওয়া হয়েছে সেটার ব্যবহার উপযোগী মানুষ কিন্তু সেখানে দেওয়া হয়নি। সেখানে দেখা গেল যে একটা ইউনিয়ন পরিষদে একজন সচিব রয়েছেন যার দায়িত্বে এই জিনিসগুলো থাকছে এবং তিনি কয়েকজন সহকারী দিয়ে এগুলোকে পরিচালনা করছেন, কিন্তু তারা দক্ষ না। তো সেখানকার যে চেয়ারম্যানরা রয়েছে ইউনিয়ন পরিষদের উপজেলা, তাদের দাবি হলো যে সেখানে যদি দক্ষ জনবল বৃদ্ধি করা যায়, বিশেষ করে অন্ততপক্ষে একটি আইটি এক্সপার্ট বা ডিপ্লোমা পাস একজন আইটি বিশেষজ্ঞকে যদি সেখানে নিয়োগ দেওয়া যায়, তাহলে সরকারের যে ডিজিটাল তথ্য সেবা এটা কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব হবে। এবং জেলা প্রশাসনের যে দাবি রয়েছে যে তারা তথ্য সেবা সহ অন্যান্য সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ওইভাবে পৌঁছে যাচ্ছে না। সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ এবং মামুন আব্দুল্লাহ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সোহেল একটি ভালো দিক উল্লেখ করেছে, যেটা ডিজিটাল প্রক্রিয়ায় যে মানুষের কাছে সেবা পৌঁছে দেয়া, এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আপনাদের কাছ থেকে জানতে চাইব একটা বিরতির পরে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাসানুজ্জামান, আপনি সোহেল মাহমুদের একটি বক্তব্য নিয়ে একটু বলতে চাচ্ছেন? একটু ধন্যবাদ। উনি যেভাবে বলেছেন, হয়তো অনেকখানি তার প্রত্যাশা যে এই ডিজিটালাইজেশনে মাঠ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন অনেক বেশি কার্যকর থাকবে। আমি এই অনুভূতিকে শ্রদ্ধা জানাই এবং আমাদের যে পুরোপুরি সবটুকুই আমরা সফল হয়েছি এই গভর্নেন্স তৈরিতে, ডিজিটালাইজেশনে, ডিজিটাল বাংলাদেশ গড়তে, আমরা এমনটি কিন্তু পুরোপুরি দাবি করছি না। কিন্তু এটাও তো সত্য। আমি কুমিল্লায় সদ্য যোগদান করেছি, তার আগে আমি আরেকটি জেলা রাজবাড়িতে ছিলাম। তো কুমিল্লায় যোগদানের পর দেখছি যে প্রতি মাসে আমাদের কাছে তথ্য হচ্ছে যে ইউআইসিতে 70 থেকে 100 জন স্কাইপই ব্যবহার করছেন। গ্রামের একটা অজপাড়াগার মহিলা তার বিদেশের ছেলের সাথে এই যে কথা বলবার সুযোগ ইউআইসির মাধ্যমে পাচ্ছেন, এটি তো একটি অগ্রগতি। এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্যের দাম জানতে পারছেন, সে তার বিভিন্ন ডাউনলোড করে ফর্মগুলো নিতে পারছেন। এবং ইউআইসিতে যারা কাজ করছেন, ইউনিয়ন পরিষদের সচিব বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাইতেও এই ছেলেগুলো কিন্তু ইউআইসির উদ্যোক্তা হিসেবে। এবং একটা বিষয় খুব লক্ষণীয় যে এখানে অর্ধেক প্রায় ছেলে এবং অর্ধেক মহিলা, মানে মহিলা উদ্যোক্তাদেরও এখানে এগিয়ে আসবার একটা সুযোগ সরকার ইউআইসির মাধ্যমে করেছেন। এবং কুমিল্লা জেলা আপনি শুনলে ভালো লাগবে, আমার বলতে ভালো লাগছে যে ইনকাম ট্যাক্স দেন এমন ইউআইসির উদ্যোক্তা আছে, মানে 1 লাখ টাকার উপর প্রতি মাসে আয় করছেন। তার মানে জনগণ তাদের কাছ থেকে সেবা নিতে যাচ্ছে এবং তারা সেবা দিচ্ছে এবং সেখান থেকে তারা আয় করছে। এগুলোও কিন্তু সম্ভাবনার দিক, এগুলোও কিন্তু এগিয়ে যাবার আখ্যান।
জি, সালাউদ্দিন সাহেব, একটু জানতে চাইবো যে জাতীয় তথ্য বাতায়নে আসলে অনেক সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে মানুষকে সরকারের সঙ্গে যোগাযোগের জন্য। এই সুযোগটা আপনারা কিভাবে ব্যবহার করছেন এবং মানুষ কতটুকু আপনাদের কাছে আসছে এটা ব্যবহার করে? ধন্যবাদ জাহিদ ভাই। যে বিষয়টা আপনি বললেন খুবই একটি বর্তমান সময়ে প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ তৈরির যে ঘোষণা দিয়েছেন, যে কাজ হচ্ছে, তো জেলা পর্যায়ে আমি যেটা বলি যে আপনার কথা সূত্র ধরে যে ইউনিয়ন পর্যায়ে, এখন ইউনিয়ন পর্যায়ে আপনার তথ্য সেবা কেন্দ্র যেটি রয়েছে সেটি দিয়ে মানুষকে যে সেবা দেওয়া যাচ্ছে, আমি একটি উদাহরণ দিতে চাই। 2013 সনের অক্টোবরের 1 তারিখে আমি পঞ্চগড় জেলায় অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি নেওয়ার আবেদনটা আমি ইন্ট্রোডিউস করেছি। আপনি দেখেন যে কারো যদি জমি থেকে থাকে, তো সে জমির যদি সে সার্টিফাইড, তার খতিয়ানের সার্টিফাইড কপি নিতে চায়, তাহলে তাকে ডিসি অফিসে আসতে হবে। দূরবর্তী গ্রামের একটা সাধারণ মানুষ, সে ডিসি অফিসে কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে আবেদন করবে জানে না। একদিন এসে সে অনেক কাঠখড় পুড়িয়ে আবেদন করে রেখে চলে গেল। আবার 5-7 দিন পরে তাকে আবার আসতে হবে, এসে খোঁজ নিতে হবে যে এটা হলো কি না, হয়নি। 3rd দিন আবার এসে দেখলো যে হ্যাঁ হয়েছে, নিয়ে চলে গেল। এইটা আমরা ওই গ্রামের একজন সাধারণ মানুষ ওই ইউনিয়নের ইউএসসিতে অনলাইনে আবেদন করবে জেলা প্রশাসকের কার্যালয়ে, এবং এই আবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে আসার পরে 3 থেকে 5 দিনের ভিতরে এর সার্টিফাইড কপি ওই লোকের বাড়িতে ডাকযোগে আমরা পাঠিয়ে দেব। তার জন্য মাত্র তাকে 60 টাকা, অনলি 60 টাকা তাকে খরচ করতে হবে। এইটা দেখেন বিরাট একটা মানে সেবা। আমরা ওই মানুষটা গ্রামে বসে, তার বাড়িতে বসে অনলি 60 টাকার বিনিময়ে খতিয়ানের সার্টিফাইড কপি তার বাসায় বসে পেল। এর থেকে বড় সুবিধা আর একজন সাধারণ মানুষকে মানে আর কিভাবে দেয়া যায়? এই যে ইউএসসির মাধ্যমে এখন আমরা এই স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করছে, চাকরির আবেদন করছে, তারপরে মালয়েশিয়া বিদেশে চাকরির আবেদন করছে, তারপরে স্কাইপিতে কথা বলছে, আপনার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিচ্ছে। এরকম একটা ফসলের পোকা হয়েছে, সেটি কিভাবে সমাধান করা হবে সেই খবরটা জানছে, স্বাস্থ্যসেবা বিষয়ক খবর জানছে। সুতরাং ইউএসসিতে বসে ইউএসসি থেকে একজন সাধারণ মানুষ সব ধরনের বিষয়, সব ধরনের সেবা, জেলা প্রশাসনের যে যতগুলি শাখা আছে সেবা খাতগুলি, সবগুলিতেই কি ইউএসসির মাধ্যমে অ্যাক্সেস করা যায়? না, সবগুলিতে যাবে না। আমরা মানুষ সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার, মামলা মোকদ্দমার কারণে হোক, তার জমির কারণে হোক, তার যে জমি আছে সেই জমির সার্টিফাইড কপি দরকার। এটি আমরা মানে কম ভোগান্তিতে তার বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টা আমরা এনশিওর করেছি। আর আপনি যেটা বলছেন যে অনেক মানুষজন জেলা প্রশাসকের কার্যালয়ে আসে বিভিন্ন সেবা গ্রহণের জন্য, যেটি আমাদের সাংবাদিক শ্যামল সরকার বলছিলেন যে এই যে সিটিজেন চার্টারটা শ্যামল সরকার বলছিলেন যে আমরা 7-8 সনে শুনেছি যে এটা সিটিজেন চার্টার হয়েছে, এটা কতটুকু বাস্তবায়ন হয়েছে? তো দেখেন, আমাদের অন্ততপক্ষে জেলা প্রশাসকের কার্যালয়গুলিতে আমরা এই সিটিজেন চার্টার বাস্তবায়ন করেছি। এখানে আমি একটি উদাহরণ দিই যে এক ভেন্ডিং লাইসেন্স যদি কেউ নিতে চায়, সে কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, কত টাকা তাকে জমা দিতে হবে, তারপরে তদন্ত হওয়ার পরে আমাদের বলা আছে যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে 3 দিনের মধ্যে আমরা তাকে লাইসেন্স দিয়ে দেবো। এরকম প্রত্যেকটা সেবা সে কিভাবে করবে, কিভাবে আবেদন করবে, কার মাধ্যমে করবে, কত টাকা খরচ হবে, কত সময়ের মধ্যে পাবে, এইভাবে সিটিজেন চার্টারে আমরা ডিটেল উল্লেখ করেছি। এবং আপনি জানেন এখন তথ্য অধিকার আইন বাস্তবায়ন হয়েছে। এখন আমি একটি উদাহরণ দিই, আমার ওখানে একজন প্রথম আলোর সাংবাদিক, তিনি আমাকে বলছেন যে আপনার এই 2000 সন থেকে আরম্ভ করে 2014 সন পর্যন্ত পঞ্চগড় জেলায় খাস জমি কতটুকু দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, এই ডিটেলস প্রতিবেদন আমি চাই। আমি জেলা প্রশাসক হিসাবে তাকে এই তথ্য দিতে বাধ্য। যদি আমার দপ্তর থেকে এই তথ্য আমি তাকে না দেই, তার কারণে আমার জরিমানা হবে এবং আমাকে জবাবদিহি করতে হবে এই তথ্য অধিকার আইন অনুযায়ী। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনি যেটা বলছিলেন, আমি ওর সঙ্গে যোগ করছি, সেটা আসলে ইউএসসির চাইতেও এগিয়ে গেছে। আপনি জানেন যে গত 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র এবং
ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের একজন অত্যন্ত অগ্রনায়ক সজীব জয় উদ্বোধন করেছেন 25,000 ওয়েব পোর্টাল সম্বলিত বিশ্বের সবচেয়ে বড় সরকারি তথ্য বাতায়ন। এইটি কিন্তু একটি বিরাট সহায়ক ভূমিকা পালন করবে। 25,000 ওয়েব পোর্টাল মানে হচ্ছে আমার কুমিল্লা জেলায় আমাদের এখানে 85টি সরকারি অফিসের সমস্ত তথ্যগুলো এখানে থাকবে, জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত। ফলে এইখানে আমি একটু শ্যামলদার কাছ থেকে জানতে চাইবো যে দাদা, এই যে এত বড় তথ্যক্ষেত্র তৈরি হয়েছে, এটা তো মানে যারা দিচ্ছেন, কিন্তু যারা এই সেবা নেবেন তাদের কাছে তাদের জন্য যে এই সেবা প্রস্তুত, এই খবরটা পৌঁছানোর ক্ষেত্রে সরকার যথেষ্ট কাজ করেছে কিনা এই বিষয়ে আপনার কাছে জানবো একটা বিরতির থেকে ফিরে। দর্শক, অতিথিরা আমাদের সঙ্গেই থাকছে, একটু বিরতি নিয়ে আসছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শ্যামল সরকার, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম যে মানুষ এই সেবাগুলি নেয়ার ক্ষেত্রে, মানুষকে প্রস্তুত করার ক্ষেত্রে কাজ কতটুকু এগিয়েছে? ধন্যবাদ। যেটা আমাদের মাননীয় দুজন জেলা প্রশাসক বলেছেন, আমি তাদের সাথে সম্পূর্ণ সহমত পোষণ করে বলছি যে আমাদের দেশের 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে, আর বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী বিশেষ করে যুব সমাজ কিন্তু এই ঘোষণা লুফে নিয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা আজও বলি যে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে যে বিপুল বিজয়, তার একটি মাত্র কিন্তু ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার এই যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন। সেই স্বপ্ন দেখার পথে আমাদের সজীব জয়ের নাম এসছে, নিশ্চয়ই তারও যথেষ্ট ভূমিকা এক্ষেত্রে আছে। কিন্তু কথা হচ্ছে যে ভূমিকা বা পদক্ষেপ উদ্যোগ নিলে তো শুধু হয় না, এই উদ্যোগগুলো প্রচারণার মধ্য দিয়ে মানুষকে জানানোর একটা প্রক্রিয়া থাকা দরকার। আমি মনে করি যে সোহেল মাহমুদ খুলনা থেকে যে কথাটি বলছিলেন তার সাথে আমি অনেকাংশেই একমত যে উপজেলা পর্যায়ে মোটামুটি ধরে নেওয়া যায় যে মানুষ কাছাকাছি শহর ভিত্তিক বা উপশহর ভিত্তিক যে সমস্ত এলাকাগুলো আছে সেসব এলাকাতে মোটামুটিভাবে মানুষ জানে যে ডিসি অফিসে গেলে বা এডিসির কাছে গেলে কিংবা সদর ইউনো অফিসে গেলে কি সুবিধাটা পাওয়া যায়, ইভেন উপজেলার সদরে অনেক ক্ষেত্রে যে কি পাওয়া যায় সুবিধাটা। কিন্তু ইউনিয়ন পর্যায়ে যে আপনার ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক যে সেবা কেন্দ্রগুলো আছে সেই সব কেন্দ্রগুলো কিন্তু খুব বেশি মানুষ জানে না যে আসলে ওখানে গেলে সে কি ধরনের সেবা পেতে পারে। আমি সজীব ভাইয়ের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে সিটিজেন চার্টারটি যেমনভাবে আমাদের সামনে এসেছিল এভাবেই কিন্তু ব্যাপক প্রচার নিয়ে এসেছিল যে সিটিজেন চার্টারটা কি হচ্ছে যে কোথায় গেলে মানুষ কি ধরনের সেবাটা পাবে, কার কাছে গেলে কি কাজ পাবে। মানুষ কিন্তু জানে না, তো হয়তো গ্রাম থেকে একজন শহরে এসছে, সে জানে না যে কার কোন রুমে গেলে কি ধরনের কাজটা পাবে, সেই জন্য সিটিজেন চার্টার করা হলো। এখন এই সিটিজেন চার্টার কিন্তু আজকে আর খুব বেশি দেখা যায় না, খুব বেশি জায়গায় আছে বলে আমি মনে করি। সচিবালয়ে তো আমি মোটামুটিভাবে সময় কাটাই, বেশিরভাগ সময় সব মন্ত্রণালয় বিভাগের দরজায় কিন্তু এখন আর সেই সিটিজেন চার্টারের সেই নোটিশ দেখি না। ইভেন যে দুজন আমাদের মাননীয় জেলা প্রশাসক আছেন তাদের যে মাদার মিনিস্ট্রি যেটা বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের অনেক দরজায় কিন্তু এখন আর ওই সেই সিটিজেন চার্টারের সেই কাগজটি আর আমরা খুব দেখি না, খুব লক্ষ্য করি না। হয়তো অনেক সময় মলিন হয়ে যায় সেজন্য চোখে পড়ে না, তেমনটি হতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে জেলা প্রশাসকরা আছেন, মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তারা আছেন, তাদের থেকে যে উদ্যোগটি অভাব, আমি বলবো যে অভাব সময়ের অভাবে হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রে সময় বেশি দিয়ে ফেলছেন সে কারণে হোক, এ ব্যাপারে যে প্রচারটা দরকার, একেবারে সুদূর গ্রামে, একেবারে সুদূর গ্রাম পর্যন্ত মানুষকে জানিয়ে দেওয়া যে এই একটি সেবা চালু হয়েছে, যে সেবাটির মাধ্যমে তুমি এই সুযোগ পেতে পারো। এখন যেটা কলর ভাই বলছিলেন যে এখন বিদেশে তার মা তার সন্তানের সাথে কথা বলছে স্কাইপের মাধ্যমে, নিশ্চয়ই বলছে, কিন্তু সেটি জায়গায় আর কত জায়গায় হওয়ার সম্ভাবনা ছিল সেটিও একটা কথা। কিন্তু যে আমরা কি পারতাম কি এই সময়ের মধ্যে আরো বিস্তৃত করে আরো ব্যাপক জায়গায় এটি ছড়িয়ে দিতে পারতাম কিনা? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নিশ্চয়ই পারতাম। কেন যে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা যশোরের সন্তান, যশোরে দেখেছি, যশোরের যে ইতিপূর্বের জেলা প্রশাসক ছিলেন, আমি তার কথা নিশ্চয়ই বলবো, মুস্তাফিজুর রহমান, তিনি যেভাবে এটিকে এগিয়ে নিয়ে গেছেন একেবারে নিজে উদ্যোগ নিয়ে, ব্যক্তিগতভাবে আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি যে কিভাবে তিনি এটিকে ছড়িয়েছেন। এবং তার আগেও যিনি ছিলেন মহিবুল হক, তিনিও কিন্তু এই ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু কাজে লাগিয়েছেন।
সুতরাং আমি বলবো যে আপনারা নিশ্চয়ই পারেন, আপনাদের সেই উদ্যোগ, সদিচ্ছা এবং সবচেয়ে বড় যে জায়গাটা আমি গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে সরকারের এই ব্যাপারে আরেকটু দৃষ্টি দেওয়া দরকার যে ডিজিটাল ডিসি এবং ডিজিটাল ইওনো কিন্তু নিয়োগ দিতে হবে। এখন যিনি একজন ইওনো হয়ে যাবেন তিনি যদি ডিজিটাল মানে জ্ঞান সম্পন্ন না হন, মানে প্রযুক্তি বান্ধব যদি তিনি না হন, তিনি কিন্তু জনগণকে ওই সেবাটা দিতে উদ্বুদ্ধ করতে পারবেন বলে আমার বিশ্বাস কম হয় আর কি। হয়তো নিশ্চয়ই তিনি আস্তে আস্তে পেরে যাবেন বা পারবেন, সবাই একদিনে সবকিছু হবে না। এখন আজকের একটা বাচ্চা যেমন হঠাৎ করে একটা মোবাইল ধরেই সবকিছু বের করে ফেলতে পারে, এখন যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু ওইটা হঠাৎ করে পারে না, সেদিকটাও বিবেচনা করে রাখা দরকার। দাদা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি যে একজন জেলা প্রশাসকের বিস্তারিত মানে অনেক কাজ করতে হয়, মানে 5 শতাধিক আমরা যেরকম নাম্বার দেখছি। তো তার মধ্যে আমরা একটু জানতে চাইবো যে বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে এই সেবাটাকে মানুষের জন্য আরো বেশি উপযোগী এবং তারা যাতে ঠিকমতো পায়, স্বাস্থ্যক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে মানুষ কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টি বললেন যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি খাত আমাদের জন্য এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট দুটি সেক্টর। আমি শিক্ষার কথা বলি যে এই যে বর্তমানে আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান। আপনি দেখেন আমি আমার পঞ্চগড় জেলার কথা বলি, প্রায় 295টা শিক্ষা প্রতিষ্ঠানে এখন আমাদের কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের 2 থেকে 3 জনকে আপনার এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করে কিভাবে পাঠদান করতে হবে তার উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও এই 295টা শিক্ষা প্রতিষ্ঠানেই পুরোপুরি এখনও আমরা এই ডিজিটাল পাঠদান পদ্ধতি চালু করতে পারিনি 100%, তারপরেও আমি বলবো যে এটি একটি বিরাট পদক্ষেপ সরকারের। এবং এর মাধ্যমে আপনি দেখেন যে অনেক মফস্বল এলাকায় আমাদের এই ঢাকা বা বিভাগীয় শহরগুলির মতো আমরা ওখানে ইংরেজি বা অঙ্ক বা এরকম বিজ্ঞান এর উপরে আমরা এক্সপার্ট শিক্ষক পাবো না, কিন্তু তাহলে তাদের ওই মফস্বল এলাকার বা ওই গ্রামের ওই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আমরা বাচ্চাদেরকে তাহলে এই বিষয়গুলি সম্পর্কে শিক্ষা দেব? সেই ক্ষেত্রে সরকার যেটা চিন্তা ভাবনা করছে যে এই ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, আপনার এই ডিজিটাল পদ্ধতিতে আপনার ওই কন্টেন্ট তৈরি করতে হবে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম যেটা বলা হচ্ছে, এবং সেখানে এইভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। এখানে একটা কথা যোগ করে নেওয়া উচিত যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে শুধু ডিজিটাল ক্লাসরুম না, ইতিমধ্যে ডিজিটাল বই মানে কম্পিউটারে তারা পড়তে পারবে, ই-বুক আপনি যেটা বলতেছেন ই-বুক পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সেটা একটা আরেকটা বড় উদ্যোগ, সেটা আমাদের সামনে আসছে। আমি একটু সামলদার সঙ্গে ওনার প্রশ্নের প্রেক্ষিতে ডিজিটাল ডিসি কিংবা ডিজিটাল ইউনোর কথা হচ্ছিল। আসলে সরকার কিন্তু সদস্য সরকার খুবই আন্তরিক এবং সকল ডিসিদেরকে আপনারা জানেন, আপনি অনেকেই আপনারা জানেন, ডিসিদেরকে এডিসিদেরকে ইউনোদেরকে কিন্তু নিয়মিতভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেশে বিদেশে এই ডিজিটাল বাংলাদেশ গড়বার জন্য, ফ্রেন্ডলি একটা মানসিকতা তৈরি করবার জন্য। এবং আমার মনে হয় যে হয়তো আপনার অন্য রকমের অভিজ্ঞতা থাকতেই পারে, আমি আপনার এই অভিজ্ঞতা বা বিষয়টিকে সম্মান জানাচ্ছি। মোস্তাফিজ ভাইয়ের কথা বলা হচ্ছিল যশোরের ডিসি, একইভাবে আমি যে কুমিল্লায় এসেছি, আমি কুমিল্লায় পথিকৃত কুমিল্লা গড়বার জন্য ডিসি এবং এডিসি যারা আছে মানেন অনেকে কাজ করেছেন এবং নচেত 1 লক্ষ টাকার উপরে উদ্যোক্তা প্রতি মাসে আয় করছে। এটি নিশ্চয়ই প্রশাসনের আমাদের যারা আছেন তাদের অবদান আছে। আর একটু আলোচনা করব, তার আগে বিরতি নিশ্চয়ই দর্শক যাচ্ছি বিরতিতে ফিরছি। আবার ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব সালাউদ্দিন, আমরা একটু জানতে চাইব যে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে কিভাবে স্বাস্থ্যের বিষয়টা আমি বলি যে যেটি নিয়ে আপনি কথা বলছিলেন, যে বর্তমান সরকার একটিও গর্ভবতী মা বা সদ্যপ্রসূত সন্তান যেন মৃত্যুবরণ না করে এর জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বর্তমান সরকার তা নিয়েছে এবং আমরা মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করছি। আমি আপনাকে একটি প্রজেক্টের কথা বলি, MNH প্রোগ্রাম যেটা UNDP ফান্ড দিচ্ছে এখানে, সেটি মাত্র 15টি জেলায় চলছে, তার মধ্যে পঞ্চগড় একটি জেলা। আমরা এখানে এমন ব্যবস্থা নিয়েছি যে গ্রামের একজন মা
সে গর্ভবতী হওয়ার পরে তাকে কমিউনিটি সেন্টার অথবা নিকটস্থ যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে সেখানে তার রেজিস্ট্রেশন করতে হবে, তাকে একটা কার্ড দেবো আমরা, এবং সেখানে প্রতি মাসে তার চেক আপের ব্যবস্থা থাকবে। এবং যদি তার স্বাস্থ্য হুমকির সম্মুখীন হয় বা কোনো কারণে তার যদি কোনো সমস্যা থাকে গর্ভাবস্থায়, সেই বিষয়গুলি ওখানে আইডেন্টিফাই করা হয়, এবং প্রসবের সময় তার কোনো জটিলতা হবে কিনা, সে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়গুলি আমরা আইডেন্টিফাই করে প্রয়োজনে তাকে যদি অস্ত্রোপচারের মাধ্যমেও যদি তার বাচ্চা হওয়ার প্রয়োজন হয় সেই ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ আমরা চাই যেন প্রপার ট্রিটমেন্টের অভাবে একটি মা বা একটি নতুন সন্তান যে জন্মগ্রহণ করলো সেই জন্য মৃত্যুবরণ না করে। আরেকটি জিনিস আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেটা মামুন আব্দুল্লাহ উত্থাপন করলো, যে ডিসিএসপিদের মধ্যে। আচ্ছা, ডিসিএসপি যে বিষয়টা বলি, সেটা মামুন আব্দুল্লাহ যেটি বলেছেন উনি হয়তো দুই একটি জায়গার বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, কিন্তু আমি জেলা প্রশাসক হিসেবে কাজ করতে গিয়ে আমি যেটা ফিল করি যে যে দায়িত্ব আছে আমাদের উপর, সেই দায়িত্বটা যখন আমরা পালন করতে চাই, সে যে ডিপার্টমেন্টেরই হোক না কেন, কর্মকর্তা হোক না কেন, সেটি পালন করতে গিয়ে যদি সঠিকভাবে পালন করতে চাই আমরা, তাহলে কে বড় কে ছোট, কে সুপিরিয়র নয়, এই বিষয়গুলি দেখার কোনো সুযোগ নাই। আমি একটু এক সেকেন্ড বলে শেষ করি। আমরা যে এই যে 5ই জানুয়ারি যে আমরা 10ম জাতীয় সংসদ নির্বাচন করলাম, এবং এটি আমরা এসপি এবং ডিসি খুব সুন্দর কোঅর্ডিনেশনের কারণেই আমরা করতে পেরেছি। এবং আমি একটি বিষয় বলি যে পঞ্চগড় জেলায়, আমার জেলায় আমাদের ডিসি এবং এসপির মধ্যে চমৎকার সম্পর্ক, এবং এটি বাংলাদেশের অধিকাংশ জেলায় এই চমৎকার সম্পর্ক। জি, হাসানুজ্জামান কল্লোল, একটু বলবেন যে এই যে সম্মেলনটি শেষ হলো, এটার সুফল কিভাবে আপনারা পৌঁছে দিবেন? ধন্যবাদ। আমরা এই সম্মেলন থেকে আসলে বেশ কিছু নির্দেশনা পেয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়গণ আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এবং আমরা পরস্পরের মধ্যে মত বিনিময়ের মাধ্যমে কিছুটা ঋদ্ধ হয়েছে। অনেক গ্যাপস যেগুলো ছিল সেগুলো বেশ কিছু জায়গায় আমরা দূর করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে তার সদয় দিক নির্দেশনা দিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা দেখা করে নির্দেশনা পেয়েছি। এগুলো আমরা উজ্জীবিত হয়েছি, এবং আরো বেশিভাবে জনসেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করবার সুযোগ পেয়েছি। আমরা ধন্যবাদ। শ্যামলদা, আমি শেষ পর্যায়ে খুব সংক্ষেপে জানতে চাইবো যে একটি জিনিস বারবারই আসে, যে প্রশাসকদের উপরে রাজনৈতিক প্রভাব, এইরকম প্রভাবের ক্ষেত্রে তাদের প্রতিকারের জায়গাটা কোথায়? নিশ্চয়ই রাজনৈতিক প্রভাব কিন্তু থাকবে, রাজনৈতিক সরকার থাকলে রাজনৈতিক প্রভাব তো থাকবে, থাকাই স্বাভাবিক, কেন থাকবে না। কিন্তু প্রতিকারের সবসময় কি প্রয়োজন আছে? আমি মনে করি যদি এমন কোনো রাজনৈতিক প্রভাব পড়ে যার জন্য নাকি তিনি কাজ করতে পারছেন না, সেই ক্ষেত্রে তার প্রতিকারের জায়গা নিশ্চয়ই আছে। কারণ তারা ক্যাবিনেট ডিভিশনকে লিখতে পারেন, তারা সরাসরি প্রধানমন্ত্রীকে জানাতে পারেন, সরাসরি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হচ্ছে ডিসি, এদের মাঝখানে কিছু নাই। তারা ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে আসতে পারেন, সরাসরি প্রধানমন্ত্রীকেও জানাতে পারেন। প্রতিকারের পথ যে নেই তা কিন্তু না, প্রতিকারের পথ আছে, শুধু সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়ানোর ব্যাপার, আর কিছু না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অনেক ক্ষেত্রেই এখন কিন্তু ওই ধরনের রাজনৈতিক প্রভাব, যেটা আমরা আগে বলতাম যে অন্তত খারাপ দিক থেকে ভেবে, এখন কিন্তু ওরকম নেই। আমি মনে করি যে গণতান্ত্রিক সরকার রাজনৈতিক সরকার হবে, সেই রাজনৈতিক সরকারের প্রভাব থাকবে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আসার জন্য। আপনাকেও বাংলাদেশ দেখা হবে আবার।